সুধী ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আজকে আর একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সকলকে। আমরা তোমাদের কঠিনের তাপীয় প্রসারণ করছি। এর আগে দুটো পর্ব হয়ে গেছে। আজকে তোমাদের সামনে তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে জিনিসটা আমরা জানবো আজকের প্রথমে, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। কথাটাতে আমরা বুঝতে পারছি যে দ্বি মানে কি দুই, ধাতব পাত, দুটো পাত। কাকে বলছে? একই মাপের দুটি ধাতুর, আলাদা ভিন্ন ধাতুর পাতকে পাশাপাশি রেখে দুপ্রান্তকে যদি রিভেট করে দেওয়া হয়, ঝাল করে দেওয়া হয়, তাহলে যে সংস্থাটা তৈরি হচ্ছে, যে জোড় ধাতুটা তৈরি হচ্ছে, সেটাকে বলছি আমরা দ্বিধাতব পাত। তাহলে কিরকম জিনিসটা? একই মাপের, অর্থাৎ দৈর্ঘ্য এক, বেদ এক, সমস্ত কিছু এক, দুটো আলাদা ধাতুর পাত। হয়তো দেখা যাচ্ছে একটা লোহা আর একটা হচ্ছে পিতল, ব্রাস। কি করেছি? নিয়ে দুই প্রান্তকে রিবেট করে দেওয়া হয়েছে, ঝালাই করে দেওয়া হয়েছে, রিবেট করে দেওয়া হয়েছে। তাহলে এই যে জোড় যে ধাতুটা তৈরি হচ্ছে, সেটাকে বলছি আমরা দ্বিধাতব। তো এই দ্বিধাতব পাতটা কেন পড়ছি আমরা এখানে, বা এর পড়ার পিছনে আমাদের যুক্তিটা, সেটাই আমরা আজকে চলো দেখে নেওয়া যাক। এই দ্বিধাতব পাতটা কেন আমরা পড়ছি। কি হয়, দুটো যেহেতু ভিন্ন উপাদানের ধাতু এখানে ব্যবহার করা হচ্ছে, তাহলে কি হবে? যদি আমরা এটাকে উত্তপ্ত করি, তাহলে উত্তপ্ত করলে কি হবে? দুটো ভিন্ন ধাতু ভিন্নভাবে প্রসারিত হবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে প্রসারিত হবে, অসমভাবে প্রসারিত হবে। যার প্রসারণ গুণাঙ্ক বেশি সে বেশি প্রসারিত হবে, যার প্রসারণ গুণাঙ্ক কম সে কম প্রসারিত হবে। আমরা যদি এই জোড়টার কথা বলি, লোহা আর পিতলের কথা, লোহার আমরা আলফা জানি 12 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর ব্রাসের ক্ষেত্রে কত হয়? 18 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কার বেশি? পিতলের বেশি। তাহলে পিতলটা বেশি প্রসারিত হবে আর লোহাটা কম প্রসারিত হবে, একই উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে দুজন একই সাথে থেকে একজন একটু বেশি প্রসারিত হতে চাইবে, একটু কম প্রসারিত। তার ফলে এই দ্বিধাতব পাতটা আর এরকম সোজা থাকবে না, অর্থাৎ যে উষ্ণতায় আমরা তৈরি করেছিলাম সেই উষ্ণতাতে সোজা থাকবে। আমরা যে উত্তপ্ত করছি, উত্তপ্ত করার পরে কিন্তু সোজা থাকবে, বেঁকে যাবে। কিরকম ভাবে বেঁকে যাবে? এইরকম ভাবে বেঁকে যাবে। এটা হয়ে যাবে ব্রাস, পিতল, আর এটা হয়ে যাবে লোহা। অর্থাৎ যে কম সংকুচিত হচ্ছে সে অবতল দিকে থাকছে, অবতল হয়ে যাচ্ছে, কম সংকুচিত। আর যে বেশি সংকুচিত হচ্ছে সে বাইরের দিকে, অর্থাৎ বক্রতার বাইরের দিকে, অর্থাৎ উত্তল দিকে থাকছে। এইভাবে বেঁকে যাবে। একই রকম ভাবে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি না করে হ্রাস করি, তাহলে হ্রাস করলেও কিন্তু একই রকম ভাবে তারা বেঁকে যাবে। অর্থাৎ এই দ্বিধাতব পাতের কাজটাই হচ্ছে, যে উষ্ণতায় আমরা তৈরি করলাম সেই উষ্ণতাতেই কেবল সোজা থাকবে। উষ্ণতা বৃদ্ধি করলেও বেঁকে যাবে, আর উষ্ণতা হ্রাস করলেও বেঁকে যাবে। তাহলে উষ্ণতা হ্রাস করলে উল্টোটা ঘটবে, উল্টে যাবে। অর্থাৎ তখন লোহাটা উত্তল দিকে চলে আসবে আর পিতলটা, অর্থাৎ যে বেশি প্রসারিত হয় সে বেশি সংকুচিত হয়। তাহলে এইভাবে আমরা তাদের
দ্বিধাতব পাতটাকে এই যে বেঁকে যাওয়া, উষ্ণতা বৃদ্ধিতে বেঁকে যাওয়া এই ধর্মটাকে কাজে লাগিয়ে এটাকে আমরা বিভিন্ন যন্ত্রে ব্যবহার করে থাকি, যে যন্ত্রগুলোতে স্বয়ংক্রিয় সুইচ হিসাবে কাজ করে। স্বয়ংক্রিয় সুইচ, স্বয়ংক্রিয় সুইচ অর্থাৎ সুইচ আমরা জানি যে জিনিসটার সাহায্যে কোন একটা বর্তনীতে আমরা তড়িৎ প্রবাহটাকে চালু এবং বন্ধ করতে পারি। এখানে এই সুইচটা হচ্ছে স্বয়ংক্রিয়, অটোনোমাস, অর্থাৎ নিজে নিজেই বর্তনীতে প্রবাহ চালু রাখবে, আবার নিজে নিজেই বর্তনীতে প্রবাহটা বন্ধ করে দেবে। আমাদের যেমন ফ্যান চালাতে হলে, বাল্ব জ্বালাতে হলে আমরা হাত দিয়ে সুইচটাকে অন করি, অফ করি, তবেই অন অফ হয়। এখানে কিন্তু অন অফ করার দরকার হবে না। দ্বিধাতব পাত যদি ব্যবহার করা থাকে তো নিজেই অন হয়ে যাবে অটোমেটিক, নিজেই অফ হয়ে যাবে অটোমেটিক। ব্যাপারটা কিরকম একটু অদ্ভুত, ভুতুড়ে টাইপের ব্যাপার। তাহলে তোমাদের মনে হতে পারে এটা কিভাবে হয়, সম্ভব হয়। তাহলে চলো সেটাই আমরা দেখে নিই যে কিভাবে এটা হচ্ছে। তাহলে আমরা একটা ছবি আঁকি এর জন্য। তাহলে একটা ছবি আঁকছি, দেখো একটা দ্বিধাতব পাত আছে, যেটা ভিন্ন ধাতুর। এবার এই পাতটার সঙ্গে এইরকম স্পর্শ করে একটা ধাতব দণ্ড আছে, সেখান দিয়ে ব্যাটারি যোগ করা আছে, ব্যাটারি দিয়ে এর ভিতরে তড়িতের প্রবাহ হচ্ছে। তাহলে এদিকে তড়িতের প্রবাহ হচ্ছে। তাহলে তড়িতের প্রবাহের ভিতর দিয়ে গেলে আমরা ক্লাস 10-এ জুল ক্রিয়া পড়েছি, অর্থাৎ কোন পরিবাহীর ভিতর দিয়ে যখনই তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীটা উত্তপ্ত হয়, গরম হয়। তাহলে যে এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ হবে, পরিবাহীটা উত্তপ্ত হবে, এই দ্বিধাতব পাতটা উত্তপ্ত হবে, গরম হবে। আর উত্তপ্ত হলেই আমরা কি জানি, দ্বিধাতব পাত আর সোজা থাকতে পারবে না, দ্বিধাতব পাতটা বেঁকে যাবে। একজন কম বাঁকবে, একজন বেশি বাঁকবে। যে কম বাঁকবে সে বাঁকের ভেতরের দিকে থাকবে, যে বেশি বাঁকবে সে বাঁকের বেশি বাইরের দিকে থাকবে। আমরা ধরে নিচ্ছি এইদিকে এ ধাতুটা, এর প্রসারণটা বেশি, এর প্রসারণটা কম, তখন এটা বেঁকে গিয়ে এই রকমটা হয়ে যাবে। অর্থাৎ যে এরকম হলো, দেখো এই যে জায়গাতে এটা খুলে গিয়ে এইরকম জায়গায় চলে যাবে। অর্থাৎ এখানকার সংযোগটা বর্তনীর কি হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। তাহলে বর্তনী ছিন্ন, বর্তনীতে কোনো তড়িতের প্রবাহ যায় না, তাহলে ভিতর দিয়ে আর তড়িতের প্রবাহ যাবে। তড়িতের প্রবাহ যদি না যায় তাহলে এই দ্বিধাতব পাতটা আর গরম হবে না। তাহলে গরম না হলে সে তাপ রেডিয়েট করে করে ঠান্ডা হবে। তাহলে যে ঠান্ডা হতে থাকবে, আস্তে 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 ঠান্ডা হতে থাকলে আবারে কি হবে, সোজা হবে একসঙ্গে। তাহলে যেই সোজা হবে, সোজা হলেই এইরকম যখনই সোজা হবে তখন আবার এটার সঙ্গে স্পর্শ হয়ে যাবে। স্পর্শ হয়ে গেলে আবার বর্তনীটা বদ্ধ বর্তনী হয়ে গেল, তখন আবার তড়িতের প্রবাহ হবে। আবার তড়িতের প্রবাহ হলে আবার গরম হবে, আবার বেঁকে যাবে, আবার বিচ্ছিন্ন হবে। এইভাবে একবার সংযোগ বিচ্ছিন্ন হবে আর আরেকবার সংযোগ যুক্ত হবে। তারপরে যখন সংযোগ যুক্ত হচ্ছে তখন তড়িতের প্রবাহ পাচ্ছি, যখন সংযোগ যুক্ত হচ্ছে না তখন তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে আমার নিজে থেকে করতে হচ্ছে না, নিজে নিজেই একবার চালু রাখছে বর্তনীতে প্রবাহ আর একবার বন্ধ করেছে, আর সুইচের মতো কাজ করছে। স্বয়ংক্রিয় সুইচ হিসাবে কাজ করছে কে, দ্বিধাতব পাত। এটা হচ্ছে দ্বিধাতব পাতের কার্যনীতি। তাহলে এটা কি কাজে ব্যবহার করা হয়, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। দেখবো আমাদের বাড়িতে যে রেফ্রিজারেটর আছে, সে রেফ্রিজারেটর কিছুক্ষণ চলে, গো করে চলছে, চলতে চলতে একটা কাট করে আওয়াজ দেয়, বন্ধ হয়ে গেল রেফ্রিজারেটর, কিছু চলছে না। আবার কিছুক্ষণ পরে আবার করে রেফ্রিজারেটর কম্প্রেসার চলছে, আবার কিছুক্ষণ পরে আবার কাট করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ওইখানে একটা দ্বিধাতব পাত দেওয়া থাকে, যে দ্বিধাতব পাতের ভিতর কারেন্ট গেলেই
বেঁকে যায়, বেঁকে গেলে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, আবার ঠান্ডা হলে সোজা হচ্ছে, সোজা হলে আবার তড়িৎ প্রবাহটা চালু হচ্ছে। এখনকার যে নতুন আয়রন, জামা ইস্ত্রি করার যে আয়রন, সেই আয়রনও দেখবে এই দ্বিধাতব পাত ব্যবহার করা থাকে। সেক্ষেত্রে দেখবে কিছুক্ষণ কাট করে সবুজ বাতি জ্বলছে, সবুজ বাতি জ্বলতে যেতে কারেন্ট যাচ্ছে, কাট করে আওয়াজ হলো, লাল বাতি জ্বলে গেল। তার মানে লাল বাতি জ্বলে গেল মানে ওইখানে আর প্রবাহ হচ্ছে না, কয়েলের ভিতর প্রবাহ হচ্ছে না। তাহলে এই যে কয়েলের ভিতর প্রবাহ হচ্ছে না, তার ফলে কয়েল আর গরম হচ্ছে না, তার ফলে জামা পোড়ার হাত থেকে রক্ষা পাচ্ছে। অর্থাৎ একটা নির্দিষ্ট টেম্পারেচার, আমরা নবটা যেখানে ঘুরিয়ে রেখেছি আয়রনের, সেই টেম্পারেচারের বেশি কিন্তু ও প্রডিউস করবে না। ওই টেম্পারেচারে গেলেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার আস্তে আস্তে ঠান্ডা হবে, সোজা হবে, আবার প্রবাহ গিয়ে ওই টেম্পারেচারে যাবে, আবার বিচ্ছিন্ন হবে। এইভাবে এই যে তাপ উৎপাদক যন্ত্র, আমরা তাপ উৎপাদক যন্ত্রে এই দ্বিধাতব পাতকে ব্যবহার করছি। সে ইলেকট্রিক আয়রন হতে পারে, বা কোনো হট হাউস হতে পারে, যে ঘরটা গরম শীতকালীন দেশে হট হাউসে হতে পারে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঘর রাখার জন্য, বা ইনকিউবেটর যেখানে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয়, সেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করতে হয়। তাহলে সেই সমস্ত জায়গাতে এই দ্বিধাতব পাতটা ব্যবহার করা হচ্ছে। এবং এই যে যেগুলো তাপ উৎপাদনকারী যন্ত্রে আমরা ব্যবহার করছি, তখন এই দ্বিধাতব পাতটার নাম দেওয়া হচ্ছে থার্মিস্ট্যাট। থার্মিস্ট্যাট বলছি তখন আমরা। অর্থাৎ কোন তাপ উৎপাদনকারী যন্ত্রে যখন দ্বিধাতব পাত ব্যবহার করে সেটা স্বয়ং সক্রিয় সুইচ হিসেবে কাজ করছে, তখন সেটাকে বলছি আমরা থার্মিস্ট্যাট। এবার এই দ্বিধাতব পাতটাকে যদি উল্টো ভাবে ব্যবহার করতাম, উল্টো ভাবে ব্যবহার করলে কি হতো? উল্টো দিকে ব্যবহার করলে কি হয়, যখন এটা হয়তো এমনি আছে কোন জায়গায়, হয়তো উল্টো করে এটা হয়তো দেখা যাচ্ছে যে প্রথমে বর্তনী ছিন্ন আছে, দিয়ে কোনো কারণে এদিক থেকে সে তাপ পেলে তখন এটা বেঁকে যাবে, বেঁকে গেলেই এর সঙ্গে সংযোগ হচ্ছে, সংযোগ হয়ে ভিতরে প্রবাহ যাচ্ছে। এবার এখানে যদি বৈদ্যুতিক ঘন্টা লাগানো থাকে, তাহলে ঢং 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 করে ঘন্টা বাজতে শুরু করবে। তাহলে তখন আমরা বুঝতে পারবো যে এই জায়গাতে তাপ উৎপন্ন হচ্ছে। এই জিনিসটা কোথায় হয়? ফায়ার অ্যালার্ম হিসাবে। অর্থাৎ যে জায়গাতে কোন জায়গায় আগুন লেগেছে কিনা জানার জন্য ফায়ার অ্যালার্ম হিসাবে এই দ্বিধাতব পাতটাকে ব্যবহার করা থাকে। অর্থাৎ আগুন উৎপন্ন হলেই তাপ উৎপন্ন হবে, তাপ হলেই সেটা বেঁকে গিয়ে তখন বর্তনীতে প্রবাহটা চালু লাগবে। উল্টো আগের কেসের মতো, আগে বেঁকে গিয়ে প্রবাহ ছিন্ন করছিল, এখানে বেঁকে গিয়ে প্রবাহটা চালু করবে ঘন্টা বাজিয়ে। তাহলে আমরা বুঝতে পারবো যে সেই জায়গায় আগুন লেগেছে। এভাবে ফায়ার অ্যালার্ম হিসাবে দ্বিধাতব পাতেরও ব্যবহার আছে। নেক্সট আমরা দেখব যে কোন একটা দণ্ডকে তাপ দিচ্ছি, তাহলে তাপ দিলে কি হবে? প্রসারিত হবে। কোন একটা দণ্ডকে ঠান্ডা করছি, তাহলে কি হবে? সে সংকুচিত হবে। তাহলে এই যে তাপের ফলে কোন ধাতব দণ্ডের প্রসারণ আর সংকোচন যদি আমরা বাধা দিই, তাহলে কি হবে সেটা আমরা চলো দেখে নিই। এইরকম একটা ব্যবস্থার সাহায্যে আমরা এই একটা ধাতব দণ্ড, এটাকে দুই দিক থেকে টাইট করে ফিক্সড করে দিয়েছি। ফিক্সড করে এবার ওকে উত্তপ্ত করছি। তাহলে উত্তপ্ত করলে কি হবে? এই দৈর্ঘ্যে বৃদ্ধি হতে চাইবে, কিন্তু এখানে তো দুই দিক থেকে ওকে ভালো করে টাইট করে দেওয়া আছে, তাহলে বৃদ্ধি হওয়ার কোনো সুযোগ পাবে না। তাহলে বৃদ্ধিটাকে আমরা বাধা দিচ্ছি। একইভাবে যদি ঠান্ডা হয় তখন সে কি হতে চাইবে? সংকুচিত চাইবে। তাহলে সেটাকে যদি বাধা দিই, তাহলে তার তাপীয় প্রসারণ সংকোচনকে বাধা দিলে ওর ভেতরে একটা প্রচন্ড বলের সৃষ্টি হবে। যেমন আমরাকে কোনো কাজ করছি, বাড়ি থেকে আমরাকে বাধা দিয়ে দিল, তাহলে আমাদের মনের ভেতরে একটা কি হয়? কষ্ট তৈরি হয়। সেই রকম মেনে নিতে ব্যাপারটাকে। এইরকমই এর ভেতরে ও চাইছে প্রসারিত হতে চাই, আমরা ওকে প্রসারিত হতে দিচ্ছি না। ও চাইছে সংকুচিত হতে, আমরা দিতে চাইছি না। তাহলে ওর ভেতরে একটা প্রচন্ড বলের উদ্ভব হবে। তাহলে এই যে বলটা উদ্ভব হচ্ছে তাকে দেওয়া দিবে। তাহলে এই যে বলটা, তার প্রতি একক ক্ষেত্রফলে যে বলটা উদ্ভব হচ্ছে সেটাকে বলছি আমরা তাপীয় বিভব। তাহলে আর একবার, যে কোনো কঠিন পদার্থের তাপীয় প্রসারণকে
বাধা দিলে পদার্থটির অভ্যন্তরে প্রচন্ড বলের উদ্ভব হয়। প্রতি একক ক্ষেত্রফলে যে বলের উদ্ভব হয় তাকেই বলা হচ্ছে তাপীয় পীড়ন। তাহলে এবার চলো আমরা এই তাপীয় পীড়নের রাশিমালাটা কত হবে সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা কি নিলাম, এটা L1 দৈর্ঘ্যের ধাতব দণ্ড নিলাম, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর L1 দৈর্ঘ্য বিশিষ্ট একটা ধাতব দণ্ড না হলো, দণ্ডটার উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা, দণ্ডটিকে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হলো। তাহলে দণ্ডটার দৈর্ঘ্যের প্রসারণ কত হবে, আমরা জানি দৈর্ঘ্যের প্রসারণ L2 - L1 সমান কত, L1 * আলফা * কত, উষ্ণতার পরিবর্তন। তাহলে এতটা দৈর্ঘ্যের প্রসারণ হলো। তাহলে ছিল দৈর্ঘ্য L1, এতটা প্রসারিত হবে। তাহলে ওর উপাদানের ইয়ং গুণাঙ্ক যদি y হয়, তোমরা ক্লাস 9 এ ইয়ং গুণাঙ্ক পড়েছো, তাহলে ইয়ং গুণাঙ্ক ওর উপাদানের y সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এটা জানো তোমরা, পীড়ন বাই বিকৃতিটা কি ইয়ং গুণাঙ্ক বলে। তাহলে পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বাই বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে বলটাকে যদি আমরা F বলি, ক্ষেত্রফল A ধরেছি আমরা, দৈর্ঘ্যের পরিবর্তন কতটা, L1 আলফা থিটা, আর এটা y, আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে L1 কেটে গেল, তাহলে সমান হচ্ছে F বাই A আলফা থিটা, কোনাকুনি যদি গুণ করি F সমান y A আলফা থিটা। তাহলে এই হচ্ছে আমার যে ওর ভেতরে যে প্রচন্ড বলটা উৎপন্ন হচ্ছে সেই বলের রাশিমালা। তাহলে যদি বলে পীড়ন, তাহলে পীড়ন ইকুয়াল টু হচ্ছে কি বল বাই ক্ষেত্রফল, তাহলে F বাই A হয়ে যাবে আমার y আলফা থিটা। তাহলে এটা হয়ে গেল পীড়নের রাশিমালা, আর এটা হচ্ছে বল। তাহলে এইগুলো দিয়ে কিন্তু অঙ্ক থাকে, এই ফর্মুলা দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। বা তোমাদের এমনি দিতেই পারে যে তাপীয় পীড়ন কাকে বলে, তাপীয় পীড়নের রাশিমালা নির্ণয় করো, তাহলে সেটাও দিতে পারে, এমনি অঙ্ক দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক দেয়। তাহলে এরপরে আমরা নেক্সট চলে যাব, সেটা হচ্ছে উষ্ণতার সঙ্গে ঘড়ির দোলনকালের পরিবর্তন। আমরা আগের দিনে যে দোলক ঘড়িগুলো ব্যবহার করা থাকতো, এইরকম দোলক ঘড়িগুলো, একটা পেন্ডুলাম দুলতো, দুলে সে সময় দিত, কাট 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 করে যেত আসতো। তাহলে ওই দোলকটা একটি L দৈর্ঘ্যের দোলক নিয়েছি, সেই দোলকটা কি হচ্ছে, চারিদিকে দুলছে। তো এই দোলকের দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হয়। তার মানে দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়বে, দৈর্ঘ্য কমলে দোলনকাল কমবে। এবারে গ্রীষ্মকালে আমরা জানি টেম্পারেচার বেড়ে যায়, বেড়ে গেলে দোলকের দৈর্ঘ্যটা বেড়ে যায়। তাহলে ধরে নিচ্ছি আমরা যদি থিটা টেম্পারেচার বৃদ্ধি পেলো, তাহলে দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার প্রাথমিক দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইনটু উষ্ণতার পরিবর্তন। তাহলে পরের দৈর্ঘ্যটা কত হয়ে গেল, L' সমান L * 1 + আলফা থিটা। এটা হয়ে গেল গ্রীষ্মকালের দৈর্ঘ্য। এবার আমরা জানি সারাদিনে সে ৮৬,৪০০টি অর্ধ দোলন সম্পন্ন করে, এত সেকেন্ড। এবার ওই দৈর্ঘ্য বেড়ে যাওয়ার জন্য আমরা ধরে নিচ্ছি যে এক সংখ্যক দোলন সে কম সম্পন্ন করছে। তাহলে এখন দোলন সম্পন্ন করছে কতটা, ৮৬,৪০০ - x। তাহলে তার করার কথা ছিল হচ্ছে ৮৬,৪০০, এটার বদলে করছে এটা। তাহলে ১
করছে কতর বদলে 86,400 বাই 86,400 মাইনাস এক্স, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার এতটা করে সময় লাগছে। তাহলে আমরা প্রথমে যদি আমরা লিখি যে 86,400 এটা সমানুপাতিক প্রথমকার দৈর্ঘ্য আমরা এল বলছি, আর পরের ক্ষেত্রে কি হচ্ছে ওই 86,400 বাই 86,400 মাইনাস এক্স, এটা সমানুপাতি হবে রুট ওভার এল ড্যাশ। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এটা ভাগ করলে কি হয়ে যাচ্ছে দেখো, এটা বাই এটা করছি, তাহলে 86,400 বাই 86,400 বাই 86,400 মাইনাস এক্স সমান সমান রুট ওভার এল বাই রুট ওভার এল ড্যাশ, এল ড্যাশ মানে এল ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে এল কেটে যাচ্ছে, 86,400 উল্টে যাচ্ছে, তাহলে উল্টে গেলে কত হবে, এটা উপরে চলে গেলে 86,400 মাইনাস এক্স, এখানে বাই এটা 86,400 প্রতি সেকেন্ডের জন্য, বাই তাহলে একটা থাকছে 86,400, তাহলে ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে, এটা রুট আছে তাহলে উপরে তুলে দিলে 1 বাই হয়ে যাচ্ছে 1 প্লাস আলফা থিটা টু দি পাওয়ার হাফ। তাহলে এটা ভাগ করলে কত, 1 মাইনাস এক্স বাই 86,400 ইকুয়ালস টু এটা উপরে তুলে দেব 1 প্লাস আলফা থিটা টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আগে আমরা দ্বিপদ, আগের এতে দেখেছি দ্বিপদ এক্সপানশন বাইনোমিয়াল এক্সপানশন করলে কি হয়, প্রথম পদটা যা থাকে তাই হয়, তারপরে পাওয়ারটা আসে দ্বিতীয় পদ, তারপরে স্কয়ার আসে, তারপরে কিউব, এভাবে চলতে থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস হাফ আলফা থিটা, কি করে, উচ্চ ঘাতযুক্ত পদগুলোকে উপেক্ষা করে দিয়ে, উচ্চ ঘাতগুলোকে, এরপরে কি আসবে আলফা থিটার পরে আলফা স্কয়ার থিটা স্কয়ার, তারপরে আলফা কিউব থিটা কিউব, তাহলে উচ্চ ঘাত উপেক্ষা করে। তাহলে এবার দুই দিকের 1 কেটে যাচ্ছে, মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে x সমান সমান হয়ে যাচ্ছে তোমার 86,400 বাই 2 আলফা ইনটু থিটা। তাহলে x সমান সমান তার মানে হয়ে যাচ্ছে 43,200 ইনটু আলফা থিটা। এই ফর্মুলা দিয়ে, এটা প্রমাণ দেয় না, জাস্ট এটা ফর্মুলা দিয়ে অঙ্ক থাকে, অর্থাৎ যদি কারো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর উষ্ণতা বৃদ্ধি কতটা বলে, তাহলে সেই ঘড়িটা কতটা স্লো যাবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা কোন একটা দোলক ঘড়ির দৈর্ঘ্য বৃদ্ধিতে কতটা স্লো যাচ্ছে সেটা আমরা নির্ণয় করতে পারছি। তো এই সমস্যাটা দূর করার জন্য, অর্থাৎ শীতকালে একটা ঘড়ি ফাস্ট যাচ্ছে আর গ্রীষ্মকালে সে স্লো যাচ্ছে, এই সমস্যাটা দূর করার জন্য প্রতিবিহিত দোলক তৈরি করেছিল। কিরকম, দুটি ভিন্ন দণ্ডের ধাতু নিয়েছিল, যে দণ্ড আর এই মাঝের এটা ইনভার দিয়ে তৈরি, ইনভারটা হচ্ছে একটা সংকর ধাতু, যেটার প্রসারণ গুণাঙ্কটা খুবই কম। তাহলে এইরকম, এবার এই যে অংশটা এটা হচ্ছে আমার দোলকের দৈর্ঘ্য, তাহলে এই দণ্ডটা নিচের দিকে যতটা বাড়ছে এই দণ্ডটা ততটা উপরের দিকে বাড়ে, ফলে দুজনের এই বেড়ে যাচ্ছে এদিকে, এই দিকে বাড়ছে, ফলে এই ডিফারেন্সটা সব সময়ের জন্য কি থাকছে, প্রত্যেকটা উষ্ণতাতে সমান থাকছে। এই যে দোলক, এইটুকুটা হচ্ছে দোলক, তাহলে এইভাবে সে শীত গ্রীষ্ম সবসময় সময় ঠিক দেয়। তাহলে এই যে দোলকটাকে বলা হয় প্রতিবিহিত দোলক। এরপরে হ্যারিসন এক ধরনের প্রতিবিহিত দোলক তৈরি করেছিল, সেক্ষেত্রে কি করা হয়েছিল, বিভিন্ন অনেকগুলো ধাতব দণ্ড এইরকম করে দুই দিক থেকে অনেকগুলো ধাতব দণ্ড নিয়ে মাঝে একটা দোলক নিয়েছিল, অর্থাৎ এইদিকে যতটা বাড়বে এইদিকে ততটা কমবে, এভাবে এ বেড়ে যাচ্ছে আর এই দিকে বাড়ছে,
তাহলে এইদিকে বাড়ছে যতটা এইদিকে বাড়ছে, ফলে এখান থেকে দোলকটা মাঝে থেকে দোলকটা ঝোলানো থাকে, ফলে দোলকের দৈর্ঘ্যটা সবসময় কি থাকে, ঠিক থাকে। পরবর্তীতে আর একটা জিনিস করা হয়েছিল, সেটা হচ্ছে তুলনা চক্র। এইভাবে দোলক তৈরি করা হয়েছিল, অর্থাৎ বৃত্তাকার দোলক। এই ধাতব দণ্ডটা বাড়লো, এবার এটা এই দুটো ইনভারের তৈরি, এটা ধাতব দণ্ড নেওয়া হয়েছে। তাহলে ধাতব দণ্ড নিলে কি এইদিকে বাড়ছে, এদিকে বাড়ছে, ফলে এই যে দৈর্ঘ্যটা একই থাকছে, এই দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এভাবে ঘুরতে ঘুরতে দোলকের দৈর্ঘ্য একই থাকছে, তাহলে বিশ্ব সবসময় সময় সমান দিচ্ছে, একই সময় দিচ্ছে। এবারে আমরা এই যে এত কিছু পড়লাম, কঠিনের তাপীয় প্রসারণ, এগুলো পড়তে গিয়ে আমরা দেখলাম কতগুলো জায়গায় আমাদের সুবিধা আছে এই তাপীয় প্রসারণের, কতগুলো জায়গায় অসুবিধা আছে। তাহলে এক ঝলকে আমরা দেখে নিই যে কি কি ক্ষেত্রে আমরা সুবিধা পাচ্ছি তাপীয় প্রসারণে। এক হচ্ছে যে গরুর গাড়ির বেড়, আগে গরুর গাড়ির চাকাতে কাঠের চাকাতে লোহার বেড় পড়ানো হতো, বা ঘোড়ার গাড়ির কাঠের চাকাতে লোহার বেড় পড়ানো হতো। কি করে? চাকার যা ডায়ামিটার, এই চাকার ডায়ামিটারটা মেপে নিল, মেপে নিয়ে একটা পাতকে এর থেকে একটু কম করে কাটা হয়, কম একটু ছোট দিয়ে গোল করা হচ্ছে। এটাকে ঘুরিয়ে গোল করলে তাহলে ওর থেকে কম হবে, তাহলে ওর গায়ে কিন্তু ঢুকবে না। তখন কি করা হচ্ছে, এটাকে গরম করা হয়, গরম করলে কি হবে, বড় হবে। এবার গরম অবস্থাতে ওর গায়ে চেপে বসিয়ে দেওয়া হলো, যে ঠান্ডা হলো ওর গায়ে টাইট ভাবে একেবারে গায়ে গায়ে শক্ত ভাবে লেগে যায়, ফলে সহজে খুলে যায় না। তাহলে এটা হচ্ছে একটা কি সুবিধা। 2 নম্বর হচ্ছে যে কাঁচের বোতলে ছিপি অনেক সময় খুলতে চায় না, তখন সেটাকে আমরা গরম করি, গরম করলে কি হবে, কাঁচটা প্রসারিত হবে, ছিপিটা প্রসারিত। ছিপিটা ধাতু, তার প্রসারণটা বেশি, কাঁচের কম, তাহলে ছিপিটা বেশি প্রসারিত হবে, তাহলে ওর গা থেকে আলগা হয়ে যাবে, তাহলে সহজেই তখন ছিপিটা খুলে নেওয়া যাবে। নেক্সট হচ্ছে আমরা এই যে দেখলাম যে একটু আগেই পড়লাম, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। সেই দ্বিধাতব পাতে প্রসারণটাকে আমরা কাজে লাগিয়ে ব্যবহার করছি, আমরা সুবিধা পাচ্ছি, তাহলে এটা একটা সুবিধা। আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোন একটা দেওয়াল হয়তো কাত হয়ে গেছে, সেটাকে এই প্রসারণটা কাজে লাগিয়ে সোজা করা যায়। তাহলে এইগুলো গেল সুবিধা। এবার আমরা কতগুলো ক্ষেত্রে অসুবিধা পেয়েছি। 1, রেল লাইনে ফাঁক রাখতে হয়, না ফাঁক রাখলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। 2, পুরো কাচের গ্লাসে চা দিলে, গরম জল দিলে, কোনো জিনিস দিলে ফট করে ফেটে যায়, এটা একটা অসুবিধা। নেক্সট হচ্ছে যে ঘড়ির দোলকের ক্ষেত্রে শীতকাল আর গ্রীষ্মকালে সময় কম বেশি দিচ্ছে, কোনো শীতকালে ফাস্ট হয়ে যাচ্ছে, গ্রীষ্মকালে স্লো হয়ে যাচ্ছে, এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা হচ্ছে যে আমরা ধাতব উপাদান দিয়ে যদি স্কেল তৈরি করি, সেই স্কেলের সাহায্যে কোনো পরিমাপ করি কোনো কিছুর দৈর্ঘ্য, সেই পরিমাপটা ঠিকঠাক আসবে না, কারণ ওই স্কেলটা যে উষ্ণতায় তৈরি করা আছে সেটা ঠিক, কিন্তু যখনই গ্রীষ্মকালের কথা বলবো সে নিজেই প্রসারিত হয়ে থাকছে, ফলে কোনো দৈর্ঘ্য মাপলে সেটা কম মেপে ফেলবো। শীতকালে নিজেই ছোট হয়ে গেছে, তাহলে ছোট জিনিসের সাহায্যে কোনো জিনিস মাপলে একটু বেশি বেশি মেপে দেখাবো। তাহলে এইভাবে বিভিন্ন ঋতুতে সে বিভিন্ন রকম দৈর্ঘ্যের মাপ দিবে। তাহলে এইগুলো হচ্ছে কি অসুবিধা। তাহলে এই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টার, এবং কঠিনের যে তাপীয় প্রসারণ, সেই তাপীয় প্রসারণের শেষ পর্ব আমাদের শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টার শুরু করব। নেক্সট দিন আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।